হিন্দিতে বললে কোনো অসুবিধা নেই তো? নমস্কার, হেলথ ওয়ার্ল্ড হেলথ এক্সপ্রেসে আপনাদের স্বাগত। আপনাদের সাথে রয়েছি আমি নম্রতা। আজকে যেটা আমাদের আলোচনার বিষয় আমাদের অনুষ্ঠানে, সেটা হচ্ছে চাইল্ডহুড ডিফর্মিটিস অ্যান্ড ম্যানেজমেন্ট। এই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন ডাক্তারবাবু ডক্টর চৈতন্য কৃষ্ণ। নমস্কার ডাক্তারবাবু, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আমরা আজকে যেটা নিয়ে মূলত আলোচনা করব আমাদের অনুষ্ঠানে, সেটা হচ্ছে কি বাচ্চা বয়সে বাচ্চাদের জন্মগ্রহণ করার সময় বা ছোট বাচ্চাদের ক্ষেত্রে কি কি প্রবলেমস দেখা দিয়ে থাকে, বোন রিলেটেড কি কি প্রবলেমস এসে থাকে, সেটা নিয়ে আমরা আলোচনা করব। প্রথমেই ডাক্তারবাবু আপনার কাছ থেকে যেটা জানতে চাইবো, সিটিইভি এটা মূলত কি রোগ, এটা কি? সিটিইভিটা ফুল ফর্ম হচ্ছে কনজেনাইটাল ট্যালিপিস ইকুয়াইনাস ভাইরাস। মানেটা হচ্ছে কি বাচ্চাদের জন্ম হয় তখন ও পাওটা একটু ব্যাকে থাকে, মতলব ভিতরের দিকে এরকম থাকবে। সে শুরু জন্মের পর থেকে দেখা যাচ্ছে কি এরকম ব্যাকা আছে। মা বাবাটা আসে খুবই ঘবড়ে থাকে, ভাই কি করা যায়, কি করে এটা ঠিক হবে কি না, সব থেকে বড় সন্দেহ এটাকে ঠিক হবে কি না, এটা কি কারণটা কি হলো, আর এটা কতক্ষণ লাগবে ঠিক হতে। নর্মালি এরকম প্রশ্নটা আমার কাছে আসে। সিটিভিটা অ্যাকচুয়ালি এটা এখন আমরা জানতে পারিনি খুব ভালো করে কেন এরকম হয়। অনেক রকম একটা থিওরি একটা আছে। থিওরিটা হচ্ছে এটা হচ্ছে জেনেটিক, যে মাদের বাবাদের যে জেনেটিক কিছু একটা সমস্যা হলে এটা হতে পারে। সেকেন্ড হচ্ছে কি জন্ম সময় পেটের সময় যদি পাটা একটু ব্যাকা থাকে, একটু আঘাত পায়, তাহলে এটা হতে পারে। এটা বিভিন্ন কারণ আছে, একটা জেনেটিক, হেরিডিটারি। তারপরে এটা ম্যানেজমেন্ট হচ্ছে খুবই সহজ। নর্মালি 90 to 95% of cases, if they come within first week of delivery, সেই সময় আমরা দেখি এটা 90-95% এটা ঠিক হয়ে যায়। এটা টেকনিক হচ্ছে ঠিক করার টেকনিক হচ্ছে পনসেটি টেকনিক। ইন পনসেটি টেকনিক হোয়াট উই ডু অ্যাকচুয়ালি কি আমরা প্রথমে প্লাস্টার করি। এটা বেশিরভাগ প্লাস্টার করেই ঠিক হয়ে যায়। আমরা সপ্তাহে সপ্তাহে প্লাস্টার করি। ইট স্টার্টস ফ্রম দি ফার্স্ট উইক অফ ডেলিভারি। তো ফার্স্ট উইক পরে যদি বাচ্চাদের আসে, তাহলে কেন এটা হয় তাতে আমরা কেন করি, কেন প্রথমে এই হাড্ডিটা নরম থাকে। তাহলে মোল্ডিং যে আমরা প্লাস্টার করে যে মোল্ড করি পাওটা, মতলব এটা শেপে নিয়ে আসি, সে শেপটা একটু তাড়াতাড়ি হয়। এটা কার্টিলেজাস থাকে, একদম বনি, যেরকম অ্যাডাল্ট যেরকম হাড্ডি হয় আর বাচ্চাদের হাড্ডি একটু তফাৎ আছে। বড়দের হাড্ডি যেটা হয় একটু শক্ত হয়, মোল্ড করার সম্ভাবনাটা খুবই কম। যে আশেপাশে যে টেন্ডন কার্টলেজগুলো থাকে ওটা স্ট্রেচ করে না, ওটা একদম স্ট্যাটিক হয়ে থাকে। সে ক্ষেত্রে আমরা দেখি যদি আমরা ফার্স্ট উইক অফ ডেলিভারি উই স্টার্ট দ্য ট্রিটমেন্ট, উই ডু ফার্স্ট প্লাস্টার, and then on the day of plaster next week we repeat the plaster, we cut the plaster, we manipulate it for 1 minute and then reapply plaster. নর্মালি এটা দেখা যাচ্ছে 3-4 পর পাটা মোটামুটি একটা শেপে আসে। মানে কারুর যদি জন্মগ্রহণের সময় at the time of birth কারুর যদি পা ওরকম থাকে, তাহলে তাকে ফার্স্ট উইক থেকে ট্রিটমেন্ট আরম্ভ করতে হবে। হ্যাঁ, সে তাড়াতাড়ি আরম্ভ করতে হবে। দেরি করলে সমস্যাটা বেড়ে যায়। রেজাল্টটা যেরকম এক্সপেকটেশন সে রেজাল্টটা আসে না। At the end, we in 30% of the cases we require surgical intervention. Surgical intervention means we do tenotomy. Normally বাচ্চাদের পা এরকম হয়, এরকম সে আমরা একটু এরকম সোজা করে দিই, তারপরে এটা এরকম করি। আচ্ছা, তাহলে প্লাস্টার করে আমরা এরকম সোজা করে দিই, কিন্তু পাটা যে উপরে আসবে তখন আমরা একটু পিছন দিয়ে শিরা থাকে টেন্ডো অ্যাকালিস, ও শিরাটা একটু কাটতে হয়। টেনোটমি ইন অনলি 30% of the cases we do tenotomy and the foot comes in position. Now
After that plaster, after doing tenotomy, the plaster usually stays there for 2 to 3 months, and then after that we apply CTV brace. In that we apply a brace, we remove the plaster, we apply a brace so that he can when he takes a bath or for 1 hour we can remove the plaster, means out of 24 hours for 1 hour we can remove the brace, and the remaining 23 hours that child has to wear that. মানে দিনে 24 ঘন্টার মধ্যে ম্যাক্সিমাম 1 ঘন্টা ওটা ছাড়া থাকা যেতে পারে, বাকি সময়টা তাকে ওটা পরেই থাকতে হবে। এবার যখন বাচ্চাটা হাঁটতে শুরু করবে, ধরো 1 বছর পরে বাচ্চাটা হাঁটতে শুরু করলো, তখন we remove that brace and we apply CTV shoes. That shoe has to be there for 4 to 5 years, means the whole treatment is of 4 to 5 years. School going age কত মোটামুটি আমরা তখন আমরা অবধি ওটা ট্রিটমেন্ট করি। নর্মালি এটা দেখা গেছে যদি there are different varieties of CTV, there are different classifications. The classification we do it around Pirani score. Pirani classification is there. Then there are if normally it's idiopathic. Most of the cases it is idiopathic, means there only the deformity is present in the foot. There is no other problem in the child, baby. The other aspect is syndromic baby. Syndromic means if the baby has, let us suppose, if he or she is having any spinal deformity, spinal cord tumor, or there are different types of problems are there, like myelomeniingocele, the meningomyelin, so many different problems are there. Then the problem might be in the hip, in the knee. So in the brain, starting from the brain, the things goes downward from the brain to the foot. So in syndromic baby, it is called as rigid type of CTV, where the plaster might fail. In that case, but still we start with plaster, and most of the cases in rigid type of CTV we get a very good result. But the thing is that if in that case, suppose plaster, we have continued plaster for like 9 or 10 times plaster, but still we are seeing that it's not we are not able to get that result according to Pirani score, we do not get that result. Then we do posteromedial soft tissue release, means this is purely a surgical intervention, because প্রথমে ওটা প্লাস্টার করে এভাবে ট্রিটমেন্ট করা দেখা হয়, তারপর ওটা ঠিক না হলে 8-9টা প্লাস্টারের পর ওটা যদি তারপরও কমপ্লিকেশনস থেকে যায়, তখন ওটা সার্জিক্যাল ওয়েতে নিয়ে যাওয়া হয়। Surgical way, this in normal plaster we also do a surgical procedure. This is tenotomy, but it's very mild. We do not apply any sutures. Just we cut the tendon posteriorly, and then we reapply the plaster. It is in the it is called a surgical intervention, but actually it's not a surgical. Surgical, if we think, then it's a posteromedial. It's called as surgical because we give a big incision, and then we release the contracted tendons and the ligaments around the posterior and the middle aspects. Then in that case also, sometimes if it fails, then we go for Ilizarov technique, and so many things are there after that. But that the more we go into complexity, the more or the chance of recovery is less. But anyhow, any types of, whether it's a syndromic baby or it's a normal baby, we start with plaster treatment only. It gives a very good result, and Ponseti technique is the worldwide accepted technique. মানে যেটাই হোক না কেন আপনারা ফার্স্টে প্লাস্টার ট্রিটমেন্ট দিয়ে স্টার্ট করেন ট্রিটমেন্টটাকে, তারপর ওটা টাইমের উপর ডিপেন্ড করছে কি সে কিভাবে রেসপন্স করছে, তার অ্যাকর্ডিং এ নেক্সট স্টেপটা নেওয়া হয়। And age of the baby, if the baby comes at around 4 to 5 years age, then in that case also we start with plaster, but if the plaster does not give very good result, then we go for surgical intervention. We apply
We call it post-medial soft release and the Iljarov's technique. So many things are there for that. তাহলে প্লাস্টার টেকনিকটা অ্যাপ্লাই করার জন্য কোন এজের বেবি এলে ওইটা করা Plaster, the thing is that the sooner we start, the better the result. We should start the treatment within first week of delivery. ফার্স্ট উইক অফ ডেলিভারি থেকে স্টার্ট করলে করো। ট্রিটমেন্টটা, তাহলে ওটা প্লাস্টার দিয়ে করলে একটা রেজাল্ট আসতে পারে হ্যাঁ, আউটপুট, যেটা result 4-5 বছর পরে বেবি আসলে সেটা যেহেতু একদম সার্জিক্যালে বা অন্য কোনো ওয়েজ নিতে হচ্ছে, তখন প্লাস্টারটা অতটা রেসপন্সিভ হয় না। তো সেক্ষেত্রে আছে বাচ্চাদের কত বয়সে মানে রোগটা ধরা পড়ে যে হ্যাঁ এই বেবিটার এরকম বাচ্চাদের আছে? বাচ্চাদের সঙ্গে সঙ্গেই ধরা পড়ে, যখন যেখানে ডেলিভারি হয় তখনই আমরা বাচ্চাদেরকে বাবাকে মাকে বলে দিই, দেখো আপনার বেবিটা এরকম, কেন ওটা স্পষ্ট দেখা যায়, পাওয়াটা বেঁকে আছে সেটা স্পষ্ট দেখা যায় সিটিভিটা। তখনই বাবাকে সঙ্গে সঙ্গে অ্যাট দ্য টাইম অফ ডেলিভারি we have to explain that this baby is having this type of deformity and you need to consult an orthopedician for the correction of the deformity. সেক্ষেত্রে বাবা মাদেরকে একটু কেয়ারফুলি ফার্স্ট উইক থেকেই ট্রিটমেন্টটা স্টার্ট করা উচিত। আচ্ছা, বড়দের ক্ষেত্রে আর বাচ্চাদের ক্ষেত্রে ফ্র্যাকচার, বাচ্চাদেরও তো ফ্র্যাকচারস হয়, তো সেক্ষেত্রে ট্রিটমেন্টটা কি একই কি? না, বাচ্চাদের আর বড়দের ট্রিটমেন্ট of the fracture is somewhat different. Because the thing is that বাচ্চাদের যে পেরিওস্টেম হাড্ডি, একটা হাড্ডি আছে তার উপরে একটা পেরিওস্টেম একটা লেয়ার থাকে, সে পেরিওস্টেম লেয়ারটা ইজ ভেরি স্ট্রং অ্যান্ড হার্ড ইন কেস অ্যান্ড দ্য ভেরি থিক অ্যাজ কম্পেয়ার টু ইফ ইউ কম্পেয়ার ইট উইথ অ্যান অ্যাডাল্ট ইটস ভেরি থিক. So if a baby comes at an early age, like if he's having fracture at around 1 year, 2 years like that, we don't give this so much of heavy nails and plates which we give it in an elder age group, and not so much rigid fixation is required. Most of the time it's kept by plaster only. But the thing is that you need to do a plaster in a proper manner. It has got a very good technique, because the fracture has got a particular deformity and you have to correct that deformity with the plaster. Without giving incision, without any operative intervention, we are treating the fracture. That plaster has to be given in a very scientifically and a very careful manner in a child. But if suppose that if still something in some sort of exactly if you are not coming up to the mark, but the child has got a very good molding capacity, particularly if you are dealing with the extra articular fractures. The thing is that there are two types of fractures wherever in the whole body. There are two types of fractures: the extra-articular fractures and the intra-articular fractures. The intra-articular fractures means the fractures which are there near the joints or inside the joints. মানে জয়েন্টের কাছে যে ফ্র্যাকচারস গুলো হয়ে থাকে। হ্যাঁ, এবার ধরো রিস্ট হতে পারে, এলবো, নি, অ্যাঙ্কেল, হিপ, anywhere. If that fracture is at the joints, then we have to reduce it very perfectly. If it's extra articular, suppose if it's a femur fracture or a tibia fracture, the femur is what the thigh bone is a femur and the shin bone is a basically tibia. So if a femur fracture is there, if you are not exactly up to the mark also, but the molding capacity of the child is very good, and most of the time the fracture gets molded and it unites and the union capacity of a child is very high. The fracture unites very good, but the thing is that you have to make the fracture fragments. If suppose a fracture is there, it has got a proximal part and a distal part. So the both part has to come in a proper alignment, then the fracture will die, because it has got a very thick periosteum. If a child has got a bone fracture, it does not always mean that periosteum has also broken, because periosteum is thick in most of the time. That's why when we see in a child, if there is an infection, it spreads throughout the bone.
because inside the periosteum it travels a lot. So periosteum is very thick, and most of the time the fracture fragments are within the layer of the periosteum, and if we maintain the periosteum and the fragments together, we can have a very good and excellent results. মানে বাচ্চাদের ক্ষেত্রে যেটা হয় কি আমাদেরকে বেশি কেয়ারফুল হতে হবে ওদের জয়েনিং করার ব্যাপারটাতে, যে ফ্র্যাকচার হলে দুটো হাড় যে ঠিকভাবে প্যারালালি অ্যালাইনড হলো কি না সেই দিকটাতে একটু বেশি কেয়ারফুলি নজর দিতে হবে। হ্যাঁ, এবার হচ্ছে কি হাউ টু মেক ইট দ্যাট we need to do a repeat x-ray like 1 week 2 weeks in the if we suppose day 1 if you are doing a reduction and manipulation and a cast is means we are doing a plaster. So reduction manipulation and a cast, then we have to do it for first 2-3 weeks at a regular interval, because we have to see whether that fracture is in the same place or it has displaced. So first 2-3 weeks, but most of the time we have seen in sometimes we apply traction as well, like we give a pin through the bone and stretch it. We call it ligamentotaxis. In that case the fracture fragments are aligned. When we give a traction, the fracture fragments gets aligned and the fracture gets united in most of the cases in a child, but that's very different from the adult. In the adult we do operative intervention more often, because these fractures don't unite and the adult has got a muscle, a strong muscle. So what happens, when a fracture when there is a fracture in the femur or the tibia, there is a strong pull of the muscle, and this strong pulls can't be held with a plaster only. In a child this strong pull there is not so much of strong pull, but in a adult there is a very strong pull of the muscle, and the fragment gets displaced very easily. However strong you apply plaster, it gets away. And thing is that if you apply a plaster, suppose in a young adult, if you apply plaster, that plaster has to be remain there for like 1 month or 2 months like that. In that case, if you apply, suppose we are applying plaster in a leg or in a hand, in that case there is stiffness of the joints, and that stiffness of the joints is more detrimental to the patient than doing surgery, because you have to balance between surgical intervention and non-surgical intervention, how much you are gaining. If you apply surgical intervention in an adult as soon as possible, it gives very good results, because whenever fracture gets when you have a fracture in an adult, normally at the fracture site there's so much of osteogenic cells gets released from the fragments, and the fracture gets unite it easily if we apply a plate or a nail as soon as possible. See, in the older in the earlier when you go back around 50 years or 60 years like that, when you do not have so much of newer techniques of applying nails, or at that time also the fracture got united, but thing is that time the fracture got united in a malunion. I mean, it's not a perfect union, there is also a union. The fracture fragment most of the cases unite. Wherever the fracture in the body, the fracture gets unite, but thing is that it has to be united in a proper way. So what an orthopedician, যদি ইউনাইটেড না হয় তাহলে কি প্রবলেম আসে? তাহলে আমরা ব্যাক পাটা একটু ব্যাকা থাকে। Normally we see that if suppose in an older age group, most often we see that is a fracture, the person is still continues walking, not getting proper treatment, not immobilizing the fracture side, the patient, then there is a deformity, পাটা বেঁকে যায়, পাটা জুড়ে না, যখন suppose we are having fracture on the knee joint, then we have early stage of osteoarthritis, then the pain in the হাঁটুতে ব্যথা হবে, কোমরে ব্যথা হবে, স্পাইনে ব্যথা হবে, তখন and the thing is that you can't walk properly if the fracture doesn't get united properly. So fracture has to be united. What an orthopedician do, he does only apply nail or a plate just to make ensure that whenever the fracture unite, it unite properly. Nowhere in the earth
an orthopedician unites a fracture. No orthopedician can unite a fracture because orthopedician is not a doctor and not a god. God only can unite a fracture. As an orthopedician, what we do, we only apply nail or a plate, whatever, do a surgical intervention. We make it assure that the fracture fragments are aligned, proper alignment, and rotation is very good, and length is length, rotation and alignment. Actually we make 3 parameters: length, rotation and alignment. Length means the limb, if suppose you are having the lower limb fracture, the length of the opposite compared to the opposite side, the length is same. The rotation means पाँव एकदम घूरे नहीं, पाँव एकदम सोजा rotation, and alignment means it's straight. Alignment means it is not deviating from the normal side. The length, rotation and alignment what we see in an adult age group. অ্যাডাল্ট এজ গ্রুপে এই তিনটে জিনিস দেখা হয়। আচ্ছা, ট্র্যাকশন যে দেওয়া হয় ওটা কেন দেওয়া হয় পেশেন্টদেরকে? ট্র্যাকশন দেওয়া হয় দু কারণে। First of all, the traction is given as a temporary measure. Traction can also be given as a definitive measure. Means we are treating the patient in a definitely with a traction only. Secondly, we give a traction just for time period for waiting for the surgical intervention, and once we do apply surgery, we remove the traction. Now what we do in a traction, we lessen the pain of the patient, because once there is a fracture, there is a muscle spasm. Muscle spasm makes the fracture fragment moves apart, and once it moves apart, it pierces the surrounding soft tissue, vessels, muscles, nerves, that is causing immense pain to the patient. And you can't give so much of painkiller, suppose in an older age group, because every painkiller some way or the other has got a detrimental effect on the kidney, on the liver. So we apply for a time being traction so that length is maintained. During surgery we don't have to do too much of manipulation, because once the length is maintained, we apply only nail. The surgical intervention is very easy for us. And secondly, in children we apply traction. In that case, there are several types of suppose if there is a shaft femur fracture, means if a child is having a femur fracture, then we apply gallows traction. We make it's basically a surface traction, and the sling is above from the ceiling, and then we put both the legs hanging on from the ceiling, and the fracture gets united in the child age group. That's a definitive measure in case of children. In children we apply traction, shaft femur also. If suppose the baby is around 8 or 9 year also, we can apply traction. That's different measure, fracture gets united. আচ্ছা আচ্ছা, চাইল্ডহুড ডিফর্মিটিস ইন আপার অ্যান্ড লোয়ার লিম্ব, এটার মধ্যে পার্থক্য কি, ডিফারেন্স কি আপার লিম্বস অ্যান্ড লোয়ার লিম্বস চাইল্ডহুড ডিফর্মিটিস? Yes, very good question. Childhood deformity, what are the different things we can get if a child is having fracture of the upper limb and upper limb? The basic difference is that the lower limb is a weight bearing. We stand on the lower limb. In upper limb we don't stand. So when a child stands on the lower limb, that limb has to what we are talking of length, rotation and alignment. The lower limb has to perfectly be between the right and the left. Suppose the child is having right femur fracture, the management has to be like that. After the fracture got united, it has to be perfectly as of left leg. In hand fracture, we can expect we can compromise with the somewhat of deformity, because the shoulder joint and the elbow joint, they are two joints which are moving here. So the range of motion is very good. Even 40 degree of malunion in the humerus fracture can be compensated with the shoulder joint. So the thing is that in the upper limb and lower limb, the basic difference is the upper limb can compromise somewhat of malunion, but the lower limb should never be compromised. The important thing about the childhood and the adult age group is the physis. What is physis? The physis means actually in a bone there are 3 parts: epiphysis, the physis,
is the middle, and then the metaphysis and the diaphysis. So the physis is the growing end of a bone. The physis has to be preserved in a child, that is not present in adult age group. In a child we have a physis, so a fracture is there a chance of physical injury in a child. Most common we see in the upper limb or the lower limb, there is a physical injury, means there is a physical separation. Physical means suppose the suppose a forearm is there, so physis is there at the both ends, at the wrist joint also physis is there, at the elbow joint also there is physis is there. Physis is from where the growth starts. So if you injure the physis, the chance of growth of the bone is hampered. But the thing is that suppose in a thigh bone, the femur is the thigh bone, the physis has got both the upper end and the lower end, but thing is that the lower end should never be compromised because it grows more faster than the upper end. That's So lower end has never to be compromised, and the thing is that if we apply, suppose there is a physical injury and we have to do the fracture is that we can't manage it with a plaster. Suppose the different physis gets ossified at different age group. The different ossifications, and ossification means that physis has to be converted in the later stage, at some stage of the time in every individual. It goes into it converts into a bone, perfect bone. So before, if there is a physis, and we have to apply a nail or a plate, a rigid fixation, means if we are injuring a physis, then at that time we have to remove that nail or plate once the fracture unites. That's the difference with the adult age group. We can keep the implant for life. যেটা বাচ্চাদের ক্ষেত্রে রাখা যাবে না, once it gets cured we have to remove it. We have to remove that nail or a plate because the length is hampered, the child's growth is hampered. That physis has to be the physical injury has to be prevented at the maximum possibility, but sometimes we have to go through the physis because the fracture, suppose the fracture is above the physis, then obviously we have to go up to that limit, so that we have to get a hold and purchase of that fragment for maintaining it. That's why we have to breach that physis, but then we have to, earliest possible we have to remove that screw because that length is hampered. সেক্ষেত্রে তো বিভিন্ন এজ গ্রুপের বিভিন্ন ট্রিটমেন্ট হবে, কারণ এজ গ্রুপের সাথে সাথে যখন ফাইসিসটা আমাদের অ্যাডাল্টের মধ্যে কমে আসছে, থাকছে না, চাইল্ড যেটা আপনি বলছেন কি চাইল্ডহুডে চাইল্ডদের ক্ষেত্রে ওটা বেশি থাকছে, কারণ যেহেতু ওটা গ্রোথের পিরিয়ডের মধ্যে থাকছে, অ্যাডাল্টদের সেই গ্রোথ পিরিয়ডের পরে থাকছে না জিনিসটা, তাহলে তো এটা বিভিন্ন এজ গ্রুপের সাথে তো ডিফার করবে ট্রিটমেন্টটা। বিভিন্ন এজ গ্রুপ অবশ্যই ডিফারেন্ট করছে। ইয়েস, ভেরি গুড, ইয়েস, very good. With different age group it differs. That's why I'm telling the childhood fractures and the deformities has to be managed very separately, very cautiously, and we have to be meticulously treatment of the childhood fractures. Childhood fractures is not as simple as that of adult fracture. Adult fractures are very simple. They are very simple, means in that once we do a surgery not the fracture, we don't have to think of that, but in childhood we have to think that there is a physical injury, there is a cartilaginous, the soft bone is there, the bone remodeling power is different in childhood, and child behaves differently as of an adult. যে ছোটদের বাচ্চা হয় ওরা কি করে কি সবসময় দৌড়াভাই করে, খুব এর মধ্যে ঘুরে বেড়ায়, হ্যাঁ চটপট, তখন we have to be very much careful that even if wherever the fracture is, it goes through a proper stages of fracture union. So unless until we see that fracture is united, we have to immobilize that child. The difference with the child and adult is that in child, if we immobilize a joint, that joint is not much hampered,
But in adult age group, that joint is hampered. There is a term called as arthrofibrosis. Means in the joint there is a fibrosis of the joint. The joint becomes stiff. When we have seen so many of cases that if you don't do proper physiotherapy in an adult, that joint becomes fused, that the patient is not able to move the joint. But in a childhood, suppose if the child is below 1 year or 2 year, this is very rare, very rare. Joint fusion, joint arthrofibrosis is very rare. But as we go older age group, like 9 or 10 years, it might happen, but it is very less chance. That's why we do plaster in CTEV, because that joint it fuse very less. একটা বাচ্চার বোন আর একটা অ্যাডাল্টের বোন কি সেম হয়, বোন স্ট্রাকচার বা বোন স্ট্রাকচার একটু ডিফারেন্ট হয়, যেটা আমরা বললাম, একটু ফাইসিস আছে, তারপরে এপিফাইসিস আছে। the thing is that physis, there is a blood vessels which goes through the physis, starts on the metaphysis, crosses the physis and goes to the epiphysis. বাচ্চাদের বড় একটা ডিফারেন্স হয়, বাচ্চাদের মোল্ডিংটা বেশি হয়। we can there is a term called as green stick fracture in children. In green stick fracture means there is actually what we see in a child, the bone bends but doesn't fracture. Only the whole in our body, the bone has got a cortex. So when a bone bends, one cortex gets fractured, but the other side it's not fractured, it's bent like that. So in that case we have to refracture it, and then we have to make the perfect alignment. The child is different, it's mold, it has got a tensile, it's mobile, it can move, but not adult gets, if some angular or torque or trauma is there, it gets fractured but doesn't bend. Child bones can bend, ফ্র্যাকচার হয়ে যায়, কিন্তু চাইল্ডের ক্ষেত্রে সেটা বেন্ড হয়ে যায়, কিন্তু ফ্র্যাকচার হবে না ওটা। torus, we several terms are there, buccal torus is there. The most common birth defects বাচ্চাদের মধ্যে কি দেখা যায়? Most common birth defect, upper limb and lower limb. In the upper limb we see polydactyly, means this we have got 5 fingers, some are having 6 fingers. There is called a syndactyly, when the 2 of the fingers get fused, it is not moving apart. Then we have the upper limb like radius and ulna, there is dysplasia, we call it dysplasia, radial dysplasia, ulnar dysplasia, humerus. We have in the lower limb, we see CTB is one of the most common, and we see in a childhood where there is deformity. Then we have see the leg has got the femur and the tibia and the fibula. Femur is the thigh and the tibia fibula is the leg part, the shin part. The tibia fibula, we see a tibial hemimelia when the fibula is not there. In the upper limb also we see ulna is not there. Then we have ulnar dysostosis, sometimes radius and ulna is synostosis, ulna and radius is fused. So the childhood and the adulthood, the thing is that in childhood this deformity needs to be corrected at an early stage. We can't wait, because see, if there is a cardiac arrest, someone is having cardiac arrest, we have to get that treatment in first hour. That is called a golden hour. 1 hour we have to start the treatment. Almost the same thing happens in a child also. See, deformity can be there in the upper deformity can be there. The thing is, what is deformity? The deformity is term as a defined as where there is deviation from the normal bony structure, and which need a surgical intervention to treat that, to correct that
at deviation. This is called as deformity. So deformity more often needs surgical intervention. There are several types of deformity in the upper limb and the lower limb that needs to be corrected in early stage. See, the early stage is very important thing. Wherever and the good place, early starting at a good center gives you an excellent result. মানে যদি কেউ প্রথম থেকেই শুরু করে ট্রিটমেন্টটা তাহলে তার কম সময়ের মধ্যে ওটা ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি। মানে যদি কেউ লেটার স্টেজে গিয়ে স্টার্ট করে তখন সেটা বেশি টাইম টেকিং হয়ে দাঁড়ায়। তো কেন হয় এই ডিফেক্টস গুলো বাচ্চাদের মধ্যে কেন? Very good question. Why the deformity actually is there at all happens? The thing is that there are several bone growth center in our body, the upper limb and the lower limb. It starts from the when we conceive, when a mother conceives a baby, it starts from there. Like from the DNA, most of the time it has got a genetic background. If the mother or the grandmother, father or the grandmother is having that deformity in the childhood, it passes from the DNA from the mother through the child. So DNA genetic structure is an important hereditary. Then in childhood, if there is trauma is there, when the mother is pregnant, if there is nutritional deficiency, if there is mother is not having a nutritional food diet in his food, if there is folic acid deficiency, folic acid very deficiency, iron deficiency, methylcobalamin deficiency, that needs to be corrected. So mother should have a very good diet, nutritional, not good, but a nutritional diet. Nutritional proper balanced diet a mother should follow, maintain. Exactly, and she should also give a proper yoga, proper breathing exercise, and proper oxygen should go to the child, because the child is the part of the mother. So if the mother is having some deficiency, that child definitely will show the deficiency. See, we can't correct we have a fetal medicine department upcoming where we correct all this genetic deformity when the child is in the womb, in the mother's womb. In that case also we can treat, but the thing is that it is not available throughout if we go to the weaker sections, like it's costly also. We go to the weaker sections and the villages where exactly these facility are not there. In that case, I would suggest that the mother should have a very nutritional diet, do a proper exercises, get up a very good routine work. This can prevent, but still that baby might develop a deformity, but in that case you should go to a very good center where the pediatric orthopedics is a very good new and emerging branch. Everything has got a specialization that like after general pediatric orthopedics যে ডিফারেন্ট একটা ব্রাঞ্চ নতুন আসছে, ওটা কি শুধু বাচ্চাদের only for child? Only for child pediatric orthopedics. I was there in Austria where the whole hospital is for only pediatric orthopedics. I am getting a training from there. Vienna, a place in Austria, they are giving a certificate course in pediatric orthopedics. In India also, in last 2 to 3 years we have an MCH degree in pediatric orthopedics, to 1 to 2 years course. So pediatric বাচ্চাদের ক্ষেত্রে যেটা হয়, it's different from the adults. So we should not think that pediatric বাচ্চাদের যা ভাঙা, যা ডিফর্মিটি, সেটা বড় হয়ে গেলে ঠিক হয়ে যাবে। এটা ঠিক হবে না কুছ করলে কিছু হবে না। If there is a deformity that needs to be corrected, it will never get corrected as if alone. You have to intervene it will not get corrected, and the sooner you get it corrected, the better the result. The more you wait for that deformity, that it will get corrected as the time passes. You are just making it more complicated for the surgeon to make it correct. মানে যত তাড়াতাড়ি সেই জিনিসটাকে নিয়ে চিকিৎসা আরম্ভ করা যাবে তত তাড়াতাড়ি সেই বাচ্চাটা সুস্থ হয়ে উঠবে, আর যতদিন ওটাকে ফেলে রাখা হবে
কেসটা আরো কমপ্লিকেটেড হয়ে যাবে পরে ভবিষ্যতে কি সেটা সেরে উঠতে সময়ও টাইম টেকিংও হবে পরে। আচ্ছা, হেরিডিটারি বা জেনেটিক্যাল প্রবলেমস থাকতে পারে কি চাইল্ড ডিফর্মিটিজের পেছনে, কি কারণ থাকতে পারে? Hereditary and genetics, these are the complex, more complex syndromic babies, what we call it, because in that case, if there is deformity, if there is a problem in the DNA, that makes a syndrome. Syndromic baby means that baby will not have only a simple deformity of the hand or the leg. That baby might have a deformity of the musculoskeletal system, means the upper limb and the lower limb, plus that baby might have the renal system, the kidney system, the heart system, the cardiac system, and these DNA and hereditary are very difficult to treat, because we need proper cardiac surgeon, the nephrologist, the urologist, then the orthopedic surgeon on a same platform to treat the child, and that child has got a bad prognosis in that case. আচ্ছা, মায়েদের অ্যাট দ্য টাইম অফ প্রেগন্যান্সি মায়েদের কোনো কেয়ারলেসনেস বা অসচেতনতা কি কারণ হতে পারে চাইল্ড ডিফর্মিটিজের পেছনে? মারা ঠিকভাবে সেই টাইমটা নিজেদেরকে রাখলো না, যে কারণে চাইল্ড বার্থের সময়। অবশ্যই মাদের যদি ঠিক টাইমে একটু খাবার না খায়, ভালো यदि pure oxygen, if she is not taking a pure good quality oxygen is not there, if there is nutritional deficiency, if she is not the mother should sleep left lateral position most of the time. If she doesn't sleep in the left lateral position, the thing is that she is actually compressing the vessels coming from the lower limb to the heart. That might cause a decrease blood supply to the child. So mother has to be very careful regarding the position when she sleeps, and she should have a regular exercise. Walking is very important, food habit is very important, and thing is that sugar, pressure, thyroid, these three things get aggravated, means if before pregnancy might mother be being normal, but after pregnancy she might develop sugar, pressure, thyroid, then in that case we have to correct these things, because these things have a very detrimental, hypothyroidism has got a very detrimental effect on the child might be, we call it a cerebral palsy. One thing is there during the time of the delivery is very important, because during the delivery, if suppose there is a hypoxia during delivery, hypoxia means there is decreased oxygen supply to the brain, and in that case the cerebral palsy means there will be damage of the brain. Then in that case that child might have musculoskeletal problem, and the thing is that this cerebral palsy, the problem which is there will persist throughout the life. And the thing that the jaundice is a normal, but during first 24 hours if the baby develops jaundice, means pilia যা হলুদ হয়ে যায় আমরা শরীরগুলো, if the within first 24 hours if it becomes our yellowish, then that is pathological, means some problem is there if first 24 hours it happens. Or if it goes, if the jaundice becomes very severe, then that might damage the brain. So a child brain has to needs to have a very good nutrition, good blood parameters, good oxygen, then only a healthy baby we can expect. কোনো এক্সারসাইজ বা ফিজিওথেরাপি বা কোনো বাচ্চা এরকম ডিফর্মিটিস নিয়ে জন্মগ্রহণ করলো, কোনো এক্সারসাইজ বা ফিজিওথেরাপি করলে ওটা কি আস্তে আস্তে ঠিক হওয়ার সম্ভাবনা থাকে? Exercise, yeah, physiotherapy, it happens if we think of cerebral palsy means there is damage of the brain and the baby has developed a
deformity of the upper limb or the lower limb or both. In that case, proper physiotherapy is very important, because still now most of the genetic causes of musculoskeletal deformity, we do not have proper treatment, we do not have proper surgical, we do not have proper medicine, we only give symptomatic treatment in most of the cases. So and physiotherapy plays a very important part. Suppose after surgery also, if you do any surgery in a baby with a deformity of the upper limb or limb, that thing has to maintain it only after physiotherapy. মানে কোনো সার্জিক্যাল কোনো ওয়ে নিল পেরেন্টসরা, কোনো সার্জিক্যাল ওয়েতে ট্রিটমেন্ট করা হলো, সেক্ষেত্রে সেটা ঠিক হয়ে যাওয়ার পরেও ফিজিওথেরাপিটা প্রয়োজন। একদম। আর যদি কেউ ফিজিওথেরাপি না করায় আফটার সার্জিক্যাল অপারেশনসের পর, যদি কেউ ফিজিওথেরাপি না করে, তাহলে কি প্রবলেমস আসতে পারে? সাপোজ ইফ দ্য ফিজিওথেরাপি যদি না করায়, তাহলে সার্জারি করাটা লাভ সেরকম হবে না। কেন কি সার্জারি, সাপোজ উই ডু দ্য সার্জারি অ্যান্ড উই কারেক্ট দ্য ডিফর্মিটি, বাট अगेन देयर इज चांस ऑफ রিকন্ট্রাকচার, আবার স্টিফনেস হতে পারে, তখন you have to do a physiotherapy. We have seen so many patients like that who is having very little mobility of the joint, there is stiffness of the joint, there is deformity of the upper limb and the lower limb. Before any surgery, I counsel the child and the parents that after surgery he or she will have pain, but still he or she has to continue the exercise. There is a machine called as CPM, continuous passive motion. In that case, we apply movement of that joint with the help of a machine, but CPM is little costlier. We do not have, so many hospitals don't have, but it's a good machine in the starting of physiotherapy. But that's a part, that's not that if we don't have say CPM we can't do exercise. That child has to do a physiotherapy for benefit of the surgery. If he or she doesn't do the surgery, that surgery will not have a very good outcome. একদমই, মানে সার্জারির পর ফিজিওথেরাপিটা মাস্ট, না হলে একটা ভালো রেজাল্ট পাওয়া যাবে না। আজকে আমাদের সময় একদম শেষ। তো আমরা যেটা বলবো দর্শকদের জন্য, কোনো চাইল্ড যদি কোনো রকম অসুবিধা নিয়ে জন্মগ্রহণ করে, তো সেটা নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই। যত তাড়াতাড়ি যত দ্রুত সম্ভব চিকিৎসা শুরু করুন, তাহলে সেটা তত দ্রুত সেরে উঠবে, আর ফেলে রাখলে বিপদ বাড়বে আগামী দিনে। ধন্যবাদ ডাক্তারবাবু আমাদের সাথে আমাদের স্টুডিওতে আসার জন্য। আপনাকে অসংখ্য নমস্কার। থ্যাংক ইউ। নমস্কার।